প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। শুরু করতে যাচ্ছি হুমায়ুন আহমেদের উপন্যাস অমানুষের ৩য় পর্বটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। রুন দারুণ বিরক্ত হলো। একজন লোক আগ্রহ করে নিতে চাইছে, কিন্তু মেয়ে যাবে না। এর মানে কি? কত রকমের মজার ব্যবস্থা আছে। সারা রাত জেগে সার্কাস টার্কাস দেখবে তা না। অ্যানি মুখ গোঁজ করে আছে। কেন যাবে না অ্যানি? আমার ভালো লাগে না। ভালো না লাগার কি আছে এখানে? বললাম তো আমার কোথাও যেতে ইচ্ছা করে না। সার্কাস দেখতে তোমার ভালো লাগে না? অ্যানি চুপ। পুতুল নাচ দেখতে তোমার ভালো লাগে না? কোনো জবাব নেই। তার উপর প্যান্টোমাইম আছে। অ্যানি টেনে টেনে বলল, তুমি যদি যাও তাহলে আমি যাব। রুন বিরক্ত স্বরে বলল, আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না। তুমি যাবে এবং হাসি মুখে যাবে। একটা লোক এত টাকা খরচ করে টিকিট এনেছে। না, সে যাবে না। দিনরাত ঘরে বসে থেকে থেকে তোমার এটা হয়েছে। মা, আমি কোথাও যেতে চাই না। এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না তোমার সাথে। তুমি তোমার কাপড় গুছিয়ে রাখো। সন্ধ্যাবেলা এত্রা চাচা এসে তোমাকে তুলে নিয়ে যাবে। অ্যানি তার বাবাকে গিয়ে ধরল। বাবা, আমি ওই জাহাজে যেতে চাই না। কেন মা? আমার ভালো লাগছে না। শরীর খারাপ? না, শরীর ঠিকই আছে। তাহলে কি মন খারাপ? মন খারাপ হলে তো যাওয়াই উচিত। তাহলে মন ভালো হবে। তাছাড়া বহু টাকা খরচ করে তোমার এত্রা চাচা টিকিট কেটেছেন, সেটা দেখতে হবে না? আমার একটু ইচ্ছে করছে না বাবা। ইচ্ছে না করলেও আমাদের অনেক কিছু করতে হয়। তুমি না গেলে তোমার মা খুব রাগ করবেন। তোমার মা রাগ করলে কি অবস্থা হয় তা তো তুমি জানোই, জানো না? জানি। যাও মা, ঘুরে আসো। বেশ লাগবে তোমার। মনে হবে কেন যে এখানে আসতে চাইনি আগে। রাত 10টার পর জামশেদ দরজা বন্ধ করে দেয়। আজকেও করে দিয়েছে। সুটকেস খোলা হয়েছে। হুইস্কির পেট মোটা বোতল বের হয়েছে। বোতলের মুখ খোলবার আগেই দরজা আলতো করে টোকা পড়ল। কে? কোনো উত্তর নেই। জামশেদ বোতলটা ব্যাগে ঢুকিয়ে ফেলল। কে? কোনো উত্তর নেই। জামশেদ দরজা খুলে দেখে ঘাসের স্লিপার পায়ে দিয়ে অ্যানি দাঁড়িয়ে আছে শুকনো মুখে। কি ব্যাপার? আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। কথাটা সকালে বললে হয় না? না। এসো, ভেতরে এসো। অ্যানি নিঃশব্দে ভেতরে এলো। জামশেদ দেখল মেয়েটির চোখ ফোলা। নিশ্চয়ই দীর্ঘ সময় ধরে কেঁদেছে। কি বলবে বলো? কাল সন্ধ্যায় এত্রা চাচা আমাকে একটা জাহাজে নিয়ে যাবে। সেখানে সারা রাত ধরে সার্কাস টার্কাস হবে। অ্যানি দম নেয়ার জন্যে থামল। জামশেদ কিছুই বলল না। আমি সেখানে যেতে চাই না। ও, ওই লোকটা ভালো না। আমি অনেক কিছু বুঝতে পারি। আমি আগের মতো আর ছোট না। তুমি তোমার বাবা মাকে বলেছ? বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তুমি কি বলেছ এত্রা চাচা লোকটা খারাপ? না। অ্যানি ফুপিয়ে উঠল। জামশেদ ভারী গলায় বলল, যাও, ঘুমোতে যাও। অনেক রাত হয়েছে। নাও, এই তোয়ালেটা দিয়ে চোখ মুছো। অ্যানি চোখ মুছে শান্ত স্বরে বলল, শুভরাত্রি মিস্টার জামশেদ। শুভরাত্রি। এত্রা এসে পড়ল 5টার মধ্যেই। তার গায়ে চমৎকার একটা সার্জের কোট, পিঠে বাটিকের কাজ করা চামড়ার একটা ব্যাগ। অ্যানি তৈরি তো? রুন বলল, হ্যাঁ, তৈরি হচ্ছে। আর ঝামেলার কথা বলো কেন? হঠাৎ করে বলছিল সে যাবে না, তার নাকি ভালো লাগছে না। কি আশ্চর্য! ভালো লাগছে না কেন?
কোথায়? অ্যানি কোথায়? সাজগোজ করছে। যাচ্ছে তো এখন? হ্যাঁ, যাচ্ছে। যাক, তাও ভালো। অ্যানি লাল রঙের একটি ম্যাক্সি জাতীয় ড্রেস পরেছে। ড্রেসটির জন্যই হোক আর অন্য যে কোনো কারণেই হোক, অ্যানিকে বেশ বড় বড় লাগছে, 15-16 বছরের তরুণীর মতো। রুন অবাক হয়ে বলল, বাহ, চমৎকার লাগছে তো। গালে কি তুমি রুশ দিয়েছ অ্যানি? না। রুশ ছাড়াই গাল এমন লাল দেখাচ্ছে? আশ্চর্য তো। এতরা দেখো, আমার মেয়েকে দেখো, পরীর মতো লাগছে না? তা লাগছে। মেয়ে মায়ের মতোই হয়েছে। গেটের পাশে জামশেদ দাঁড়িয়েছিল। এতরা অ্যানিকে নিয়ে গেটের কাছে আসতেই সে বলল, মিস্টার এতরা, অ্যানিকে নিয়ে যে তুমি জাহাজে যাচ্ছ, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তো আমি কিছুই জানি না। তোমার জানার কোনো দরকার আছে কি? আছে। আমাকে বেতন দিয়ে রাখা হয়েছে অ্যানির নিরাপত্তার জন্যে, কাজে অ্যানি যেখানে যাবে আমিও সেখানে যাব। এতরা স্তম্ভিত হয়ে গেল। বলে কে এই উজবুক? আমি একে নিয়ে যাচ্ছি, এটা কি যথেষ্ট নয়? না মিস্টার এতরা, মোটেই যথেষ্ট নয়। আমি সঙ্গে যাচ্ছি। এতরা দেখল লোকটির কালো চোখ পাথরের মতো কঠিন। এ যাবেই সঙ্গে, এতে কোনো ভুল নেই। অ্যানির ফ্যাকাশে ঠোঁটে যেন রক্ত ফিরে এসেছে। সে মনে হচ্ছে অন্যদিকে তাকিয়ে হাসি গোপন করতে চেষ্টা করছে। তোমাকে সঙ্গে নেয়ার জন্য কোনো বাড়তি টিকিট নেই আমার কাছে। তাহলে আজকের যাওয়াটা বাতিল করতে হবে। আমার মনে হয় একটা ছোট ব্যাপারকে এখানে অনেক বড় করে দেখা হচ্ছে। আমার তা মনে হয় না মিস্টার এতরা। এতরা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। জামশেদ শান্তস্বরে বলল, চেষ্টা করলে এখনো হয়তো আরও একটি টিকিট জোগাড় করা যেতে পারে। এত সময় নেই আমার, আমি একজন ব্যস্ত মানুষ। তাহলে বরং অন্য একদিন হবে। এতরা জবাব দিল না। ভিকি অনেক রাতে ঘুমোতে এসে দেখে রুন জেগে আছে। ব্যাপারটি অস্বাভাবিক। রুন এত রাত পর্যন্ত জাগে না। রাত জাগলে তার চোখের নিচে কালি পড়ে, এটি সে হতে দেয় না। শরীর ঠিক রাখবার জন্যে অনেক কঠিন নিয়ম মেনে চলে সে। ভিকি বলল, কি ব্যাপার, এখনো জেগে আছো যে? 1:30 বাজে। তোমার জন্য জেগে আছি। কিছু হয়েছে নাকি? ওই লোকটার চাকরি নট করে দাও। চাকরি নট করে দিব? কার? জামশেদ না কি যেন নাম, অ্যানির বডিগার্ড। ব্যাপারটা কি? অত্যন্ত অভদ্র ব্যবহার করেছে সে। কার সঙ্গে? তোমার সঙ্গে? না, এতরার সঙ্গে। এতরা ভীষণ রেগে গেছে। ঘটনাটা খুলে বলল রুন। ভিকি গম্ভীর হয়ে বলল, এটা বলার জন্যে তুমি এত রাত ধরে জেগে আছো? ঘটনাটা তোমার কাছে খুব সাধারণ মনে হচ্ছে? এত বড় অপমান করল সে এতরাকে। শেষ পর্যন্ত এতরা অ্যানিকে রেখে গেল। এতরার অপমানিত বোধ করার তো কোনো কারণ নেই। লোকটি তার ডিউটি করেছে। ডিউটি? কিসের ডিউটি? অ্যানির নিরাপত্তার দিকে লক্ষ্য রাখার ডিউটি। লক্ষ্য রাখা যাতে কেউ অ্যানিকে কিডন্যাপ না করে। রুন রেগে গিয়ে বলল, কে কিডন্যাপ করবে অ্যানিকে? আমারও তো সেই প্রশ্নই ছিল, কিন্তু তখন তুমি আমাকে অন্যরকম বুঝিয়েছ। বেশ, আমি ভুল করেছি। বডিগার্ডের ভূত তোমার ঘাট থেকে নেমেছে? রুন জবাব দিল না। বডিগার্ডের আর তাহলে প্রয়োজন নেই? না। খুব ভালো। এখন বলো, কবে তাড়াচ্ছ লোকটাকে? বললেই তো আর হুট করে তাড়ানো যায় না। চাকরি থেকে বরখাস্ত করতে হলে খুব ভালো কারণ থাকতে হবে, নয়তো ইউনিয়নের ঝামেলায় পড়ব। কিন্তু চাকরি দেবার সময় তো তুমি বলেছিলে টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, বলনি? হ্যাঁ, তা বলেছি, কিন্তু টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্টও 3 মাস হবার আগে নোটিশ দেয়া যায় না। তুমি এত ব্যস্ত হয়ে উঠলে কেন? এতরা খুব রাগ করেছে। একে তো এতরাই জোগাড় করে এনেছিল।
এতরা আমাকে বলেছে ওই লোকটি বিদায় না হওয়া পর্যন্ত সে বাড়িতে আসবে না। না আসুক, তার আসতেই হবে এমন কোনো কথা আছে? তার মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? কিছুই বোঝাতে চাচ্ছি না। ভোর হোক তখন দেখা যাবে। এখন ঘুমাও। অসংখ্য ঝামেলা আমার মাথায়। এসব সামান্য ব্যাপার নিয়ে হইচই করতে ভালো লাগছে না। তোমার আবার কি ঝামেলা? ব্যাংক থেকে লোন পাওয়া যাচ্ছে না। একটা থেকে পাওয়া না গেলে অন্য একটা থেকে পাওয়া যাবে। ভিকি কথা না বাড়িয়ে ঘুমোতে গেল। রুন মাথার চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, ওই লোকটি মনে হলো অ্যালকোহলিক। মারিয়া জানালা দিয়ে দেখেছে রাতের বেলা বোতল নিয়ে বসেও। একটু আধটু ড্রিঙ্ক তো সবাই করে। তা করে, কিন্তু কেউ দরজা টরজা লাগিয়ে করে না। আমি বাড়িতে কোনো মাতালকে রাখব না। সকাল হোক, আলাপ করে ঠিক করব কি করা যায়। এখন দয়া করে ঘুমোতে যাও। টুকটুক করে টোকা পড়ছে দরজায়। জামশেদ ভারী স্বরে বলল, কে? আমি আমি অ্যানি। কি চাই? আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। ঠিক আছে, এবার যাও। আমি তোমার জন্য কয়েকটা গোলাপ ফুল এনেছিলাম। ফুল লাগবে না, তুমি যাও। অ্যানি তবুও দীর্ঘ সময় দরজার সামনে দাঁড়িয়ে রইল। মারিয়া কফির পেয়ালা হাতে বাইরে বেরিয়ে দেখল অ্যানি চুপচাপ দাঁড়িয়ে আছে। ব্যাপারটা তার ভালো লাগলো না। একটা ভয়ঙ্কর লোকের দরজার সামনে ভোরবেলায় ফুল হাতে দাঁড়িয়ে থাকাটা চট করে চোখে লাগে। ব্যাপারটা রুনকে বলতে হবে। মারিয়া ডাকল, অ্যানি। হ্যালো মারিয়া। কি করছো একা একা? কিছু করছি না। ফুল কার জন্যে? অ্যানি হাসি মুখে বলল, বুড়ো ভালুকের জন্যে। হঠাৎ ফুল কেন? কোনো বিশেষ কারণ আছে? আছে, তোমাকে বলা যাবে না। মারিয়ার ভ্রু কুঞ্চিত হল। ব্যাপারটা তার মোটেই ভালো লাগছে না। জামশেদকে একদিনের ছুটি দেয়া হয়েছে। তার ছুটির প্রয়োজন ছিল না, তবু নিতে হল। ভিকি বারবার বলল, ঘুরে টুরে আসো। সারাক্ষণ ঘরে বন্দি হয়ে থাকার দরকার নেই। অ্যানির স্কুল নেই, সে বাড়িতেই থাকবে। জামশেদের যাবার তেমন জায়গা নেই। মিলান শহরটিকে সে খুব ভালো চেনে না। 10 বছর আগে এখানের অলিগলি চেনা ছিল, এখন আর নেই। 10 বছর খুব দীর্ঘ সময়। এ সময়ে খুব চেনা জিনিসও খুব অচেনা হয়ে যায়। রাস্তাঘাট বদলে গেছে। শহর অনেক পরিচ্ছন্ন হয়েছে। ডেলকা নদীর দুপাশে বস্তি জাতীয় যেসব বাড়িঘর ছিল তার কোনো চিহ্নও নেই। আকাশ ছোঁয়া দালান উঠেছে দুপাশে। প্রশস্ত 6 লেনের রাস্তা, ঝলমলে নিয়ন আলো। সন্ধ্যার আগে জামশেদ একতলা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়াল। রেস্টুরেন্টটি শহরের উপকণ্ঠে একটি দরিদ্র অঞ্চলে। অল্প আলোর একটি বাতি জ্বলছে। সে আলোতে রেস্টুরেন্টের নাম অস্পষ্টভাবে পড়া যায়, পিৎজা অ্যান্ড লাজানিয়া হাউস। লেখাটি ইংরেজিতে। রেস্টুরেন্ট ফাঁকা। এক কোণায় একটি বুড়ো মতো ভদ্রলোক ঝিমুচ্ছে। অন্য প্রান্তে একটি অল্প বয়সী মেয়ে একা একা বসে আছে। মেয়েটি ঘন ঘন ঘড়ি দেখছে। নিশ্চয়ই কারোর জন্যে অপেক্ষা করছে সে। কাউন্টারে অল্প বয়স্ক একটি ছোকরা বসে আছে। জামশেদ কাউন্টারের দিকে এগিয়ে গেল। আমি একজন আমেরিকানের খোঁজ করছি, তার নাম বেন ওয়াটসন। ছেলেটি সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। থেমে থেমে বলল, কি জন্যে খোঁজ করছেন? ও আমার পরিচিত। বেন এখানে নেই। সে এখানে আছে। কখন আসবে সে? জানি না। আমি তার জন্য অপেক্ষা করব। ইচ্ছে হলে করুন। জামশেদ একটি অন্ধকার কোণা বেছে নিল বসবার জন্যে। কাউন্টারের ছেলেটি এসে জিজ্ঞেস করল, কিছু খাবে? ভালো পিৎজা আছে। না। কনিয়াক আছে, দেব?
দিতে পারো। লিরা আছে তো তোমার সঙ্গে? আছে। এখানে আগে দাম দিতে হয়। জামশেদ 1000 লিরার একটি নোট বের করল। ছেলেটি নোট নিতে নিতে বলল, বেন ওয়াটসনের সঙ্গে তোমার কি দরকার? আছে একটা দরকার। তুমি কি পুলিশের লোক? না। জামশেদ লক্ষ্য করল মাস্তান ধরনের একটি ছেলে ঢুকেছে। ঠিকমতো দাঁড়াতেও পারছে না, টলছে। ছেলেটি গিয়ে দাঁড়িয়েছে মেয়েটির টেবিলের সামনে। নিশ্চয়ই কোনো ঝামেলা বাঁধাতে চায়। জামশেদ কান খাড়া করল। মিস, আমি কি তোমার টেবিলে বসতে পারি? আমি একজনের জন্য অপেক্ষা করছি, তুমি দয়া করে অন্য টেবিলে বসো। যার জন্য অপেক্ষা করছো সে তো আসছে না। আসবে। যখন আসবে তখন ছেড়ে দেব। জামশেদ লক্ষ্য করল মেয়েটির মুখ ফ্যাকাশে হয়ে উঠছে। মেয়েটি উঠে দাঁড়াল। উঠছ কেন? আমি অন্য কোথাও বসব। কেন? আমাকে পছন্দ হচ্ছে না? পছন্দ অপছন্দের কথা না, আমি বাড়ি চলে যাব। এখনই বাড়ি যাবে? রাত তো মাত্র শুরু। কাউন্টারে ছেলেটি বলল, এই, ঝামেলা করবে না এখানে। ঝামেলা? এটা মাতলামের জায়গা না। কি, তুই আমাকে মাতাল বললি? মাতাল টাতাল বলিনি, যাও অন্য কোথাও যাও। এইখানে এই মেয়ের হাত ধরে বসে থাকব, দেখি কোন শালা কি করে। লোকটি পকেট থেকে আধ হাত লম্বা একটি ছোরা বের করল। মেয়েটির মুখ রক্তশূন্য হয়ে গেল। বুড়ো ভয় পেয়ে উঠে দাঁড়িয়েছে। সেই ঝামেলায় থাকতে চায় না। কাউন্টারের ছেলেটিও ভয় পেয়েছে। জামশেদ উঠে এগিয়ে গেল। খুব ঠান্ডা স্বরে বলল, মেয়েটিকে ছেড়ে দাও। কেন? তুই ফুর্তি করতে চাস? ওর হাত ছাড়ো। মাতালটা হাত ছেড়ে দিল, কিন্তু নিমিষেই বাঁ হাতে ছোড়াটা তুলল। তোলার ভঙ্গি বলে দিচ্ছে ছোড়া সে অতীতে অনেকবার ব্যবহার করেছে, আজকেও করবে, কারণ মদের প্রভাবে তার বুদ্ধি ঘোলা হয়ে গেছে। জামশেদ দ্রুত ভাবতে চেষ্টা করল। ছোকরা লেফট হ্যান্ডার কিনা তা বোঝা যাচ্ছে না। অনেক সময় প্রতিপক্ষকে ধোঁকায় ফেলবার জন্যে এই কাণ্ডটি করা হয়। আক্রমণের ঠিক আগ মুহূর্তে ছোড়া চলে আসে ডান হাতে। জামশেদ এক দৃষ্টে মাতালটির দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল। অপেক্ষার মতো কষ্টকর কিছুই নেই। তাছাড়া বয়সের জন্যে ইন্দ্রিয় আগের মতো সজাগ রাখা যায় না। জামশেদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। এগিয়ে আসছে, এখন ঝাঁপিয়ে পড়বে। যা ভাবা গিয়েছিল তাই, সে তার ডান হাতটি ব্যবহার করবে। ধোঁকা দেবার উদ্দেশ্যেই বাঁ হাতে রেখেছে ছুরি। হাত বদল হবার আগ মুহূর্তেই কিছু একটা করতে হবে। মেয়েটি কুলকুল করে ঘামছিল। সে দেখল ছুরি হাতে বাঘের মতো বয়স্ক লোকটার উপর ঝাঁপিয়ে পড়েছে মাতালটি। মেয়েটি চোখ বন্ধ করে ফেলল। চোখ মেলে যে দৃশ্য দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। দেখল বয়স্ক লোকটি নিজের জায়গায় ফিরে যাচ্ছে। 4-5 ফুট দূরে চিত হয়ে পড়ে আছে মাতালটি। খুব সম্ভব তার নাক ভেঙে গেছে। গল গল করে রক্ত পড়ছে। সে দারুণ অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে দেখছে বয়স্ক লোকটিকে। জামশেদ তার টেবিলে ফিরে আসতেই ছেলেটি দৌড়ে এলো। স্যার, ভালো কনিয়াক আছে, দেব? না। টাকা লাগবে না? না, আমি এখন উঠব। স্যার, আপনি যদি কিছুক্ষণ অপেক্ষা করেন তাহলে বেনের সঙ্গে দেখা হবে। বেন ওয়াটসন 1টার দিকে আসবে। জামশেদ উঠে দাঁড়াল। স্যার, একটু যদি বসেন। না, আমি এখন যাব। বেন ওয়াটসনকে আপনার কথা কি বলবো? কিছু বলতে হবে না। আপনার নাম? আমার নাম বলার কোনো প্রয়োজন নেই। আপনি কি আবার আসবেন? হ্যাঁ, আসতে পারি, নাও আসতে পারি।
জামশেদ রেস্টুরেন্ট থেকে বের হয়ে মেয়েটিকে দেখতে পেল। সে খুব সম্ভব জামশেদের জন্য অপেক্ষা করছিল। জামশেদকে বের হতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এলো। আমি আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। ধন্যবাদ দেবার কোনো প্রয়োজন নেই। আমি কি আপনার নাম জানতে পারি? জামশেদ সে কথার উত্তর না দিয়ে মৃদু স্বরে বলল, মেয়েদের এত রাতে একা একা বাইরে থাকা ঠিক না। আমি আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। আমার বন্ধু একজন পুলিশ অফিসার। ও, আপনাকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি। রুন কখনো সকালে উঠতে পারে না। 9টার সময় বেডটি খেয়ে সে খবরের কাগজ পড়তে বসে। খেলাধুলা এবং আইন আদালত এই দুটি অংশ পড়তে পড়তে 10টা বেজে যায়। রোজই সে দাঁত ব্রাশ করতে যায় 10টার পর। আজ একটা বিচিত্র কারণে রুটিনের ব্যতিক্রম হল। শেষ রাতের দিকে রুন একটি ভয়াবহ দুঃস্বপ্ন দেখল। যেন সে এবং অ্যানি সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছে, কিন্তু অ্যানির গায়ে কোনো কাপড় নেই। সে খুব বিরক্ত হয়ে বলছে, এইসব কি অসভ্যতা অ্যানি, ছি। ঠিক তখন অ্যানি ভয় পাওয়া স্বরে বলল, মা পালাও, ওরা আমাদের ধরতে আসছে। রুন চমকে পিছনে ফিরে দেখল 3টি বদ্ধ উন্মাদ ছুটে আসছে তাদের দিকে। ওদের গায়েও কোনো কাপড় নেই। রুন দৌড়াতে শুরু করল, কিন্তু অ্যানি সেরকম দৌড়াতে পারছে না। পাগলগুলো শেষ পর্যন্ত অ্যানিকে ধরে ফেলল। রুন শুনল অ্যানি প্রাণপণে চেঁচাচ্ছে, জামশেদ আমাকে বাঁচাও। রুন এই সময় জেগে উঠল। পরপর 2 পেগ ব্র্যান্ডি খেয়ে বাইরে এসে দেখল ভোর হয়েছে। অ্যানি জগিং স্যুট পরে দৌড়াচ্ছে বাড়ির সামনের খেলার মাঠটায়। রুন একবার ভাবল অ্যানিকে ডাকে, কিন্তু ডাকল না। রেলিংয়ে ভর দিয়ে বাইরে তাকিয়ে রইল। স্বপ্নের ঘোর তার তখনও কাটেনি, এখনো গা কাঁপছে। রুন দেখল জামশেদ নিচে নেমে যাচ্ছে। হাত ইশারা করে ডাকছে অ্যানিকে, কি যেন বলছে। উপর থেকে ঠিক শোনা যাচ্ছে না। রুন নিচে নেমে এলো। জামশেদ ভারী গলায় উপদেশ দিচ্ছে অ্যানিকে, তুমি ভালোই দৌড়াচ্ছ, কিন্তু শুরুটা ভালো হচ্ছে না। দৌড়ে শুরুটাই আসল। ঠিক সময় শুরু করতে হবে। সমস্ত ইন্দ্রিয় সজাগ রাখতে হবে। অ্যানি বলল, তুমি কি আমাকে শেখাবে? আমি জানি আমি ভালো দৌড়াতে পারি, কিন্তু শুরুটা আমার সত্যি সত্যি খারাপ। রুন দেখল জামশেদ গম্ভীর হয়ে আছে। এই লোকটি কি সহজ হতে জানে না? আমাকে শেখাবে তুমি, প্লিজ? হ্যাঁ, শেখাবো, এসো আমার সঙ্গে। রুন লক্ষ্য করল অ্যানির সমস্ত চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। এসব মোটেই ভালো লক্ষণ নয়। মেয়েটি ক্রমে ক্রমে অপরিচিত এই ভয়ঙ্কর লোকটির দিকে ঝুঁকে পড়ছে। রুন ভিকিকে টেলিফোন করল দুপুরে। ভিকির টাকা পয়সার কি একটা সুরাহা করবার জন্যে রোমে গিয়েছে। গতকালে ফেরার কথা ছিল, ফেরেনি। হ্যালো ভিকি। হ্যাঁ, কি ব্যাপার? গতকাল রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। তাই নাকি? হ্যাঁ, শোনো, কি দেখলাম। ভিকি ভ্রু কুঁচকে শুনতে লাগল। লং ডিস্টেন্স কল, প্রচুর বিল উঠবে, কিন্তু উপায় নেই, শুনতেই হবে। স্বপ্নের কথা ভিকিকে 10 মিনিট ধরে শুনতে হলো। সবশেষে রুন বলল, আমার খুব ভয় লাগছে। ভয়ের কিছু নেই, স্বপ্ন স্বপ্নই। হোক স্বপ্ন, তুমি আজকেই চলে আসবে। আমি আসতে পারছি না, টাকার কোনো ব্যবস্থা হয়নি। কবে আসবে? দেখি। টেলিফোন রেখে দেওয়ার আগে ভিকি বলল, বড্ড ঝামেলায় পড়ে গেছি। তুমি কিছু টাকার ব্যবস্থা করতে পারবে রুন? আমি কোত্থেকে করব? তোমার তো অনেক গয়না টয়না আছে। রুন জবাব না দিয়ে টেলিফোন রেখে দিল। ভিকি ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। রুন আজ কিছু কেনাকাটা করবে বলে ভেবে রেখেছিল, কিন্তু মত বদলাল। দুঃস্বপ্ন দেখার পর
থেকে তার কোথাও আর যেতে ইচ্ছা করছিল না। সে ঠিক করলো আজ সারাদিন সে ঘরেই থাকবে। আচ্ছা, রান্না করলে কেমন হয়? অনেকদিন কোনো রান্নাবান্না করা হয়নি। কিন্তু রান্না করার ইচ্ছাটা স্থায়ী হলো না। রুন টিভি খুলে টিভির সামনে বসে রইল। কিছুক্ষণ পর টিভি দেখতেও ভালো লাগলো না। সমস্ত দিন ঘরে বসে থাকাটা এমন ক্লান্তির ব্যাপার তা তার জানা ছিল না। দুপুরের দিকে অতিষ্ঠ হয়ে সে এতরাকে টেলিফোন করল। এতরা, তুমি কি সন্ধ্যার পর আসতে পারো? নিশ্চয়ই পারি। কি ব্যাপার? ব্যাপার কিছু নয়, গল্পগুজব করা যাবে। বাইরে কোথাও খেতে চাও? বনভিলের চমৎকার একটা রেস্টুরেন্ট আছে। না, আমি আজ কোথাও বেরোবো না ঠিক করেছি। এতরা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, ভিকি ফেরেনি? না। কবে ফিরবে জানো? আমি ঠিক জানি না, কাল ফিরতে পারে। ভিকি তো শুনলাম দারুণ ঝামেলায় পড়েছে। কি ঝামেলা? ওর একটা সিল্ক কারখানা শুনলাম বন্ধ হয়ে গেছে। রুন অবাক হয়ে বলল, কই, আমি তো কিছু জানি না। তোমাকে কিছু বলেনি? না। আচ্ছা, আমি এসে বলবো। রুনের একটু মন খারাপ হলো। ভিকি তাহলে সত্যি সত্যি বড় রকমের ঝামেলায় পড়েছে। তাকে সাহায্য করা উচিত। রুন ইচ্ছা করলেই তা পারে। মোটা অঙ্কের টাকা রুনের আছে, তার নিজস্ব টাকা, এবং টাকা যে আছে তা ভিকি নিজেও জানে না। রুনের বাবা বলে দিয়েছিল, কিছু কিছু জিনিস স্বামীদের জানাতে নেই। একটি হচ্ছে স্ত্রীদের ব্যাংক ব্যালেন্স। তোমার টাকাটা হচ্ছে তোমার দুঃসময়ের জন্যে, ভিকির দুঃসময়ের জন্যে নয়। রুন বলেছিল, কিন্তু বাবা, ধরো ভিকি একেবারে নিঃস্ব হয়ে পড়ল, তখন? তখন তুমি ওকে ছেড়ে চলে আসবে। বাবার কথা এখন মনে না রাখলেও চলবে। বাবা মারা গেছে, কাজে খবরদারি করবার জন্যে ছুটে আসবে না। রুন তার ব্যাংকে টেলিফোন করল। আমি মোটা অঙ্কের কিছু টাকা তুলতে চাই। কতদিনের মধ্যে? 1 সপ্তাহ। ক্যাশ হলে পারা যাবে না। ক্যাশ নয়, ক্রসড চেক দিলেই হবে। পারা যাবে? কোন কারেন্সি? ইতালিয়ান হলেই হবে। পারা যাবে? যাবে, তবে আপনার একটা চিঠি লাগবে। বেশ, চেক রেডি করে রাখুন। আপনার ঠিকানায় পাঠাবো? না, শুধু রেডি করে রাখুন। রুন টাকার পরিমাণ এবং ক্রসড চেকের নাম বলল। ব্যাপারটা যে এত সহজে হবে তা তার ধারণা ছিল না। সুইস ব্যাংকগুলি খুব এফিশিয়েন্ট। এতরা এলো রাত 9টার দিকে। রুন হালকা গোলাপি একটা স্কার্ট পরে বসেছিল লবিতে। এতরা হাসি মুখে বলল, আমরা যত বুড়ো হচ্ছি তুমি ততই রূপসী হচ্ছ। রুন তরল গলায় হাসল। এতরা রুনের কাঁধে হাত রাখল। কাঁধে সে হাত স্থায়ী হল না, নিচের দিকে নেমে আসতে লাগল। রুন কিছু বলল না। লবি অন্ধকার, কেউ কিছু দেখছে না। এতরা হালকা গলায় বলল, ভিকি বেচারা মহাবিপদে পড়েছে। রুন বলল, ঠিক কত টাকা হলে সে বিপদ থেকে মুক্তি পায়? কেন জিজ্ঞেস করছ? জানবার জন্যে। সাময়িক মুক্তি না চিরকালের জন্য মুক্তি? চিরকালের জন্য মুক্তি। অনেক টাকার ব্যাপার, $1 মিলিয়ন। এত টাকা? সে ঝামেলাটা পাকিয়েছে বেশ বড় করেই। এতরা রুনের জামার হুক খুলতে চেষ্টা করল। রুন তেমন বাধা দিল না। একবার শুধু অস্পষ্ট স্বরে বলল, আহ, কি করছো? কিছুই করছি না। এতরা আরও এগিয়ে এলো। রুন বলল, ভিকি একটা অপদার্থ, তবু মনে হয় আমি ওকে পছন্দ করি। তা হয়তো করো। ইদানিং বেচারা ঘুমাতে পারছে না, আমি ওকে সাহায্য করতে চাই।
এতরা রুনের কথা ঠিক শুনতে পায়নি। সে জামার হুকটি খুলে ফেলেছে। জলপরীর মতো একটা অর্ধনগ্ন নারী পাশে থাকলে কথাবার্তায় মন দেয়া যায় না। এতরা সে রাতটা এখানেই কাটালো।